আমি সানিয়া রহমান। আসসালামু আলাইকুম, আমি আরবিন আহমেদ। আমাদের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের মূল আলোচনার বিষয়ে যাবার আগে আমরা আমাদের নিজেদের একটু পরিচিতি দিতে চাই। আমাদের লেখাপড়ার বিষয় এক, আমি পড়েছি মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম থেকে। আমি পড়েছি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে, এবং আমাদের দুজনেই বর্তমানের কাজের ক্ষেত্রেও এক। আমরা একই সাবজেক্টে পড়াশোনা করে এখন একই বিষয়ে শিক্ষকতা করছি। আমরা একটি প্রাইভেট ঢাকা শহরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা দুজনেই শিক্ষকতা করছি, একই পজিশনে একই সাবজেক্টে। সেখান থেকে আমাদের এই পডকাস্টের আইডিয়াটা মাথায় আসে। হ্যাঁ, এবং আমি চিন্তা করেছি যে যখন আমি ছাত্র ছিলাম এবং আমি তখন ছোট ছোট করে যখন টিউশনি করাতাম, তখন আমার কাছে আমার স্টুডেন্টরা যে প্রশ্নগুলো করতো সেগুলো নিয়েই আমরা আমাদের আজকের পডকাস্ট সাজিয়েছি। এবং আমরা স্টুডেন্টদের জন্য বা যারা আমাদের আজকের শো দেখছেন তাদের সবাইকে এটুকু জানাতে চাই যে আসলে আমরা দুজন কিন্তু এখন একই জায়গাতে কাজ করছি, এবং আমাদের আজকে মূল আলোচনাই হচ্ছে যে আমরা প্রাইভেট বা পাবলিক যেই বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেন না কেন, আপনি আপনার ডেস্টিনেশনে যদি আপনি চান তাহলে আপনি যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের যেই লিমিটেশনসগুলো আছে বা যেই ভ্রান্ত ধারণাগুলো আছে সেগুলোই আমরা আজকে একটু ক্লিয়ার আউট করার চেষ্টা করব। এই কনভারসেশন থেকে আসি, অবশ্যই আমরা আজকে পাবলিক ভার্সেস প্রাইভেট ইউনিভার্সিটি যে সাধারণ জিজ্ঞাসাগুলো থাকে, যেগুলো আমরা আমাদের স্টুডেন্ট লাইফ এবং তার সাথে আমাদের শিক্ষকতার যে অভিজ্ঞতা, আমাদের দুজনের অভিজ্ঞতা ঢাকাতে সমান। হ্যাঁ, একেবারেই সমান। আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়, এই রিসেন্টলি আমরা একসাথে কাজ করা শুরু করেছি, কিন্তু সময়টা মোটামুটি একই রকমই। আমরা বিভিন্ন জায়গা থেকে যে প্রশ্নগুলো শুনেছি এবং আমাদের মূল এখানে আমাদের টার্গেট যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি, যারা ডিসিশন নিতে পারছে না এখন আমরা পাবলিকে যাব না প্রাইভেটে যাব। এবং তার থেকে বড় কথা, যারা আমাদের এই সাবজেক্টটা নিয়ে ইন্টারেস্টেড, যে কোথায় কি পড়তে চায়, কি কি স্কোপস আছে, কি কি স্কোপস বা সার্ভাইভাল স্কিল কি থাকবে এখানে পড়ালেখা করতে গেলে, সব বিষয়ে আমরা মোটামুটি আলোচনা করার জন্যই প্রস্তুতি নিয়েছি। আমরা কি আমাদের একাডেমিক ইন্ট্রোডাকশনটা দিতে পারি এখন? হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলাম, এবং আমার বিশ্ববিদ্যালয় ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ থেকে আমার আন্ডারগ্রেড কমপ্লিট করেছি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে, এবং সে সময় আমার মেজর ছিল জার্নালিজম। তোমাদের কি মেজর মাইনর এই ধরনের কনসেপ্ট? হ্যাঁ, আমাদের ক্ষেত্রে হচ্ছে মেজর এবং মাইনরের কনসেপ্টটা থাকে না, বাট উই ডু হ্যাভ টু ক্লাস্টার্স। যেমন আমাদের ক্ষেত্রে আমরা সাংবাদিকতার যে স্তরবিন্যাস সেখানে যেতে পারি, কিংবা আমরা যেতে পারি হচ্ছে যোগাযোগ বা কমিউনিকেশন ক্লাস্টারে। সো আমার ফোকাস এরিয়া ছিল কমিউনিকেশনস। সেই জায়গা থেকে আমি আমার বিশ্ববিদ্যালয় থেকে বলবো, যখন আমরা কিন্তু আমাদের আন্ডারগ্রেডের কথা বলছি, রাইট? আমরা কিন্তু মাস্টার্স বা এর পরবর্তীতে আমাদের হায়ার স্টাডিজ, আমরা সেগুলো নিয়ে এই পডকাস্ট আমরা ডিসকাস করবো না, হয়তো সামনে আমরা এটা নিয়ে অন্য আলোচনায় যেতে পারি। আন্ডারগ্রেডে যখন আমরা প্রথম ফ্রেশার্স এইচএসসি পাস করে বা এ লেভেলস পাস করে আমরা যখন আমাদের আন্ডারগ্রেড ডিগ্রি শুরু করি, তখন প্রথমে আমাদের কোনো কমিউনিকেশন বা অন্য কোনো ক্লাস্টার বা মেজর কোনটা ছিল না। আমাদের যেমন ছিল 5th সেমেস্টারে, বছরে আমাদের 3টা সেমেস্টার, সুতরাং সেকেন্ড ইয়ারের মাঝামাঝি গিয়ে তখন আমরা চুজ করতাম। আমি যখন স্টুডেন্ট ছিলাম 14 বছর আগে, কিন্তু আরো অনেক পরে, তো 14 বছর আগে তখন আমাদের ইউনিভার্সিটিতে মেজর ছিল 3টা, মাস কমিউনিকেশন, জার্নালিজম এবং ডিজিটাল প্রোডাকশন, যেটা ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডাকশন পরবর্তীতে হয়েছে। এরপরে কিছু মেজর আরো যোগ হয়েছে, যেমন পাবলিক রিলেশনস। এরপরে এখন কমিউনিকেশনস ফর ডেভেলপমেন্ট আমাদের আরেকটা নতুন প্রোগ্রাম, কিন্তু আমি যখন ছিলাম তখন 3টাই ছিল। আমাদের মাইনরের কনসেপ্টটা ছিল, অপশনাল কনসেপ্টটা ছিল, আমরা অপশনাল হিসেবে আমরা অন্য যে কোনো প্রোগ্রাম মেজরের কিছু কোর্স করতে পারতাম, এবং মাইনর হিসেবে যেহেতু আমাদের ইউনিভার্সিটির কনসেপ্ট ছিল লিবারেল আর্টস, আমরা বিবিএ অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিস থেকে আমরা যে কোনো 5টা সাবজেক্ট চুজ করতে পারতাম। এর সাথে আমাদের কিছু কমন কোর্স, জিডি কোর্স এটাকে আমরা বলি, যেমন ওয়ার্ল্ড সিভিলাইজেশন অথবা পলিটিক্যাল স্টাডিজ, ইন্টারন্যাশনাল রিলেশনস, ফিলোসফি, বা অনেক ক্রিয়েটিভ কোর্সেসও আছে, যেমন থিয়েটার, মানে ড্রামা অথবা মিউজিক, এই ধরনের, সেলফ ডিফেন্স, ইভেন আমি করেছিলাম আর্ট অফ সেলফ ডিফেন্স।
ফার্মিং, এখন আছে অর্গানিক ফার্মিং, এই ধরনের কিছু কমন লাইফ স্কিল আছে, এই ধরনের কিছু কমন কোর্সও আমাদের ম্যান্ডেটরি ছিল, যে 10টা কোর্স আমাদেরকে চুজ করতে হবে। তা আমাদের ল্যাঙ্গুয়েজ একটা ছিল। তোমাদের এই ধরনের কোনো কনসেপ্ট কি ছিল মাইনর বা? নো, আমরা যদি আন্ডারগ্রেডের কথা চিন্তা করি বা আমাদের যে অনার্স, সেখানে আসলে আমাদের মেজর মাইনর সিলেক্ট করার কোনো সুযোগ নেই, এবং এটার একটা কারণও আছে। কারণ হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে দেখা যায় যে সবাই ক্লোজ ক্রেডিটে। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের ক্লোজ ক্রেডিট, ওপেন ক্রেডিট নিয়ে আমরা আসছি। হ্যাঁ, সো যেটা হয় যে যখন আমরা ক্লোজ ক্রেডিটে থাকি তখন আমাদের কারিকুলামটা এমনভাবেই সাজানো হয় যে সেখানে সবগুলো কোর্স, মানে যার যেটা দরকার সেই কোর্সগুলোকে পুরো 4 বছরে 8টা সেমিস্টারে ওরা ডিভাইড করে দেয়, এবং একদম লাস্ট সেমিস্টারে আমরা চুজ করতে পারি যে আমরা কি আসলে কমিউনিকেশন বেসড কোর্স নিব নাকি আমরা হচ্ছে জার্নালিজম রিলেটেড কোর্স নিব। সেখানে আমাদের কিছু স্পেশালাইজেশনের জায়গা থাকে, অর্থাৎ আমরা চাইলে সে সময় কিছু কোর্স নিতে পারি যেগুলো হচ্ছে বিজনেস জার্নালিজম, মানে যেগুলো জার্নালিজম থেকে একটু এগিয়ে, অর্থাৎ একটু বেশি কনসেন্ট্রেটেড। সেই ফর্মগুলো আমরা জার্নালিজমের ডিফারেন্ট বিটগুলোকে তখন আমরা টার্গেট করে একদম 4th সেমিস্টারে কিছু কোর্স থাকে সেখানে কেবল আমরা বাছাই করে নিতে পারি। বাট প্রায় 7th সেমিস্টার পর্যন্ত, মানে আমাদের মোট সেমিস্টারই হচ্ছে 8টা, সেখানে আমাদের হচ্ছে 7ম সেমিস্টার পর্যন্ত কোর্স সিলেক্ট করার কোনো সুযোগ নেই। সো আমরা একেবারে লাস্ট সেমিস্টার পর্যন্ত ক্লোজড অপশনে থাকি, এবং আমাদের এই ক্লাস্টার বা কনসেন্ট্রেশন সিলেক্ট করার সুযোগ শুধুমাত্র মাস্টার্স দেয়। এবং পাবলিক ইউনিভার্সিটিতে একদম অনার্সের সাথে সাথে এটাকে একদম সামঞ্জস্যপূর্ণভাবে মাস্টার্সটা সাজানো। আলাদা করে আমাদের তো পরীক্ষা দিতে হয় না, সো আমরা মাস্টার্স করেই বের হই। এটাই হচ্ছে ট্র্যাডিশন। কেউ যদি চায় সে না করতেই পারে, বাট আমাদের কারিকুলামটাই এভাবে সাজানো যে সে অ্যাডভান্স কোর্সগুলো মাস্টার্সে গিয়ে করে দেন বের হয়। আচ্ছা, সো দ্যাট ইজ আ বিট ডিফারেন্ট। এখান থেকে দুটো কনসেপ্ট আমি একটু ক্লিয়ার করে দিই। একটা হচ্ছে ক্লোজ ওপেন ক্রেডিটের কনসেপ্ট, আরেকটা হচ্ছে যে সেমেস্টার ট্রাইমেস্টার। হ্যাঁ, আমি সেটাকে সেমেস্টার বলছি, কিন্তু এটা আসলে মূল আমারটা বলা। আমাদেরটা হচ্ছে ট্রাইমেস্টার বা আমরা টার্ম বলি, স্প্রিং, এবং 3টে টার্ম থাকে আমাদের, 3টে ইনটেক হয়। প্রথমে হচ্ছে স্প্রিং, যেটা ফেব্রুয়ারিতে হয়, স্প্রিং টার্ম বা ট্রাইমেস্টার। তারপরে সামার থাকে, যেটা মে জুনে, এন্ড অফ মে অথবা জুনে স্টার্ট হয়। এবং ফল সেমেস্টার, যেটা বা সেমেস্টার তো না, টার্ম বা ট্রাইমেস্টার, সেটা আমাদের স্টার্ট হয় সেপ্টেম্বরের শেষে। এবং যেটা আরবিন বলছে সেটা হচ্ছে বাই সেমেস্টার, বছরে 2টা হয়, আমাদের বছরে 3টে, তোমাদের 2টা। হ্যাঁ, সো যেটা আমি বলতে কাজ করতে করতে তো ট্রাইমেস্টার সম্পর্কে আমি কিছুটা জানি, এবং সেটা অনেক বেশি হেক্টিক বলবো আমি। তবে বাই সেমিস্টারের ক্ষেত্রে শুরু হয় জানুয়ারি থেকে জুন, এবং পরবর্তীতে জুলাই থেকে ডিসেম্বর। সো এটা একদম ফিক্সড থাকে আমাদের ক্ষেত্রে। আমরা কিছুটা সামার এবং স্প্রিংও পাই, আবার কিছুটা সামার এবং ফল পাই। সেই ক্ষেত্রে আমাদের কোর্স বেশি থাকে বা কোর্সের কন্টেন্ট একটু বেশি থাকে। তবে ট্রাইমেস্টারের ক্ষেত্রে কোর্সের লেন্থ বা ডিউরেশন একটু কম থাকে, বিকজ 3 মান্থস অনলি। আমাদের ক্ষেত্রে আমরা 6 মান্থস পেতাম। সো আমাদের মিডের আগে 2 মাস, মিডের পরে 2 মাস, তো একটা বড় হেক্টিক হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমরা পড়ার যথেষ্ট সময় পেতাম, এবং আমাদের কোর্সগুলো আলোচনা করার জন্য বেশ সময় পাওয়া যেত। কারণ আমরা এমনও হতে পারে যে আমরা একই কোর্সের জন্য 30+ ক্লাস পেতাম, যেটা ট্রাইমেস্টারের ক্ষেত্রে আসলে পসিবলই না। ট্রাইমেস্টারের ক্ষেত্রে সেটা হচ্ছে 22 হ্যাঁ 22-24 এই পর্যন্ত আমাদের যায়, ডিপেন্ডস অন ডিফারেন্ট সেমেস্টার্স। এইটাতে আমি একটা জিনিস বলবো, হ্যাঁ দূর থেকে দেখে হ্যাকটিক মনে হয়, কিন্তু আবার আমাদের কোর্স যেমন ভাগ করা, যেটা 6 মাসের কোর্স, সেটাকে আমরা ভাগ করে, যেমন একটাকে আমরা, আমাদের খুব ফেমাস একটা কোর্স আছে কনফার্ম 1, কনফার্ম 2 বলে, যেটা হচ্ছে কনভার্জেন্স কমিউনিকেশন 1, কনভার্জেন্স কমিউনিকেশন 2। তো এটাই যে 1, 2 একই 6 মাসের কোর্সকে ভাগ করে কম ডিউরেশনে করা। তো সেই কারণে এটা ভয় পাওয়ার কিছু নেই যে আরে বাবা আমি ট্রাইমেস্টারে গেলে তো ঝামেলায় পড়ে যাব, কারণ উনি কিন্তু পাবলিক থেকে পড়ে এসে এখন প্রাইভেটেই পড়াচ্ছে, এমন না যে উনি ক্লাসে পড়াচ্ছে না, তা না। আচ্ছা, এখন যা বলছে ওপেন ক্রেডিটের সিস্টেম, তোমাদের ক্রেডিট কত ছিল মনে আছে টোটাল? হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্রেডিট ছিল, যেমন আমাদের তো ক্রেডিট সিস্টেমই না, আমাদের যেহেতু কোর্স কাউন্ট করে আমরা পড়াশোনা করতাম, তো সেই ক্ষেত্রে আমাদের এক এক সেমিস্টারে হচ্ছে 4টা করে কোর্স করতে হতো। সো এক এক কোর্সে যদি 3 ক্রেডিট থাকে তাহলে সেটাতে ইন টোটাল 12 ক্রেডিট। তো ওই 12 ক্রেডিটই আমাদের হচ্ছে 2 সেমিস্টার 24 হয়ে যাবে। সো 24 × 4 যত ক্রেডিট আসে, অর্থাৎ প্রায় হচ্ছে
126 ক্রেডিট আমাদের 126 ক্রেডিট ছিল, কিন্তু আমরা আসলে ক্রেডিটের হিসাবটা আমাদের করতে হতো না। এখানেই আসলে ক্লোজ এবং ওপেন ক্রেডিটের বিষয়টা, সেটা হচ্ছে যে এটার একটা কমন ফর্মে আমরা যেতে পারি। আমাদের কোর্স সিলেক্ট করার কোনো অপশন ছিল না, ইট ইজ ফিক্সড। আর ওপেন ক্রেডিটে হচ্ছে কোর্স চুজ করার একটা অপশন থাকে। 3 ট্রাইমেস্টার আমরা চুজ করতে পারি না, কিন্তু এরপরে আমি কয়টা নিব, কোন কোর্স নিব, আমরা অনেকটাই নিজেদের উপরে এই স্বাধীনতা চলে আসে যে আমি কোনটা চুজ, স্পেশালি জিইডি বা মাইনরের অপশনে তো আমরা ওপেনই থাকি। আর 126 আমাদের ক্যালকুলেট করতে হতো যে আমি কি ভুল নিয়ে নিলাম কিনা। যদিও অ্যাডভাইজার থাকবে, অ্যাডভাইজিং এর একটা সুযোগ আছে। অনেকেই থাকে নিজে নিজে পাকামি করে, অনেক সময় কোনোদিনই অ্যাডভাইজারের কাছে যায় না, অ্যাডমিনকে জিজ্ঞেস করে না, লাস্টে গিয়ে দেখা যায় তার ক্রেডিট কমপ্লিট হয়নি। এটা প্রাইভেটে কিন্তু এই প্রবলেমটা হয়। আচ্ছা, ক্রেডিটের ব্যাপারটা আমি যেটা বলি, ক্রেডিট মানে হচ্ছে আমি প্রত্যেক সপ্তাহে কত ঘন্টা ক্লাস করব, ক্লাসের আওয়ার। 3 ক্রেডিট মানে হচ্ছে প্রত্যেক সপ্তাহে 3 ঘন্টা। আমরা 1.5 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টা করে আমরা যদি কোর্স নিই, তাহলে আমরা সপ্তাহে 2টা নিই। যদি আমি যেমন মাস্টার্স এর ক্লাসও নেই, ফ্রাইডেতে 3টা থেকে 6টা, ওটা কিন্তু 3 ক্রেডিট, কিন্তু একটা না 3 ক্রেডিট, সপ্তাহে একবারই ক্লাস হবে। সপ্তাহে আমি এইটা স্টুডেন্টদেরকে মাঝে মাঝে বলি যে আমি টাইমে না আসলেও কিন্তু আই শুড সে সরি, কারণ তো পার ক্রেডিটের টাকা স্টুডেন্টরা দেয়। আমি যদি 20 মিনিট মিস করি মানে তার টাকা কিন্তু আমি তখন হালাল খেতে পারছি না। সো ক্রেডিটের হিসাবটা অনেকে 4 বছর পার হয়ে যাওয়ার পরও ক্রেডিট সম্পর্কে বোঝে না। এটা প্রাইভেট স্পেশালি যারা পড়তে আসবেন, আপনারা বোঝার চেষ্টা করবেন যে আমার ক্রেডিটটা কমপ্লিট হয়েছে কিনা। আপনারা যে ইউনিভার্সিটিতে পড়বেন, যার যে সিস্টেম থাকবে সেই সিস্টেম অনুযায়ী অবশ্যই আপনার অ্যাডভাইজার, কোঅর্ডিনেটর বা অ্যাডমিন তাদের সাথে সবসময় আপনার কমিউনিকেশনে থাকবেন, যেন পাস করার আগ মুহূর্তে বলবে যে আরো 3 ক্রেডিট বাকি রয়ে গেছে, ইন্টার্নশিপ করতে পারবেন না, অথবা ইন্টার্নশিপের সাথে একটা কোর্স করতে হবে, অথবা একটা এক্সট্রা সেমেস্টার করতে হবে। এটার জন্য এক্সট্রা সেমেস্টার ফি দেওয়ার ব্যাপার থাকে, সেইগুলো আপনারা খেয়াল করে নেবেন। তো আমার মনে হয় যে ক্রেডিট এই ব্যাপারগুলো আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এবং পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে অ্যাজ সাচ কোনো বিষয় নাই, কারণ ক্লোজ ক্রেডিট হওয়ার কারণে আমাদের অ্যাডভাইজার কিংবা আমাদের হচ্ছে কি অ্যাডভাইজিং এর পুরো প্রসেসটাই বাদ। কারণ আমরা হচ্ছে কি প্রত্যেক সেমিস্টারে অটো এনরোলড হয়ে যাই। ইভেন আমাদের সেমিস্টার সিস্টেম হলেও আমাদেরকে কিন্তু ভর্তি হতে হয় ম্যাক্সিমাম পাবলিকের ক্ষেত্রে, আর হচ্ছে ভর্তি হতে হয় কিন্তু ইয়ারলি। সো আমরা হচ্ছে ইয়ারলি আমাদের জাস্ট ভর্তির ফিগুলো দিয়ে দিই। সো সেমিস্টারে কি হচ্ছে বা একাডেমিক্যালি আমাদের কোর্সগুলো কি হচ্ছে সেগুলো আমরা আসলে জানিও না। উই জাস্ট ফলো আওয়ার রুটিন অ্যান্ড দেন গো টু আওয়ার ক্লাস। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে এই সুবিধাটা আছে, আপনি চাইলে আপনার টাইম কাস্টমাইজেশন করে কোর্স নিতে পারেন। আপনার যদি কোনো প্রেফারেন্স থাকে সেই অনুযায়ী কোর্স চুজ করা যায়। আচ্ছা, এইটা আমি প্রাইভেটে একটা জিনিস বলে দিই, যেহেতু আমাদের ওপেন ক্রেডিট এবং আমরা চুজ করতে পারি, যদি আমাদের মোর দেন 1 সেকশন থাকে, এগুলো হয়, স্টুডেন্টরা অনেক সময় বলে যে আমিও স্টুডেন্ট লাইফে ওভাবে চিন্তা করতাম যে দূর থেকে আসি, আমি একদিনেই সব ক্লাস নিয়ে নিব, একদিনে 3টা ক্লাস নিয়ে নিব, একদিনে 4টা ক্লাস নিয়ে নিব, সম্ভব কিনা। হ্যাঁ, পরপর ক্লাস নিয়ে নিব, একদিনে মানে সপ্তাহে 2 দিন এসে আমি আর আসবো না। কিন্তু মাথায় রাখবেন, আমরা এখন খুবই ডিসকারেজ করি, আপনার মিড টার্ম এক্সাম, ফাইনাল এক্সামে একদিনে 4টা পড়বে পরে, তখন কিন্তু আপনারা আরেকজন টিচারকে গিয়ে বলবেন যে ম্যাম আজকে নিবেন। আমাদের ফিক্স যে কবে আমরা এক্সাম নিতে চাই, হ্যাঁ এটা ফিক্স, আমাদের এক্সাম কন্ট্রোল অফিস থেকেই করে দেয়। তখন যে প্রেশারটা আসে এটা তো আমাদের ফল্ট না যে আপনি একদিনে 4টা কোর্স নিয়েছেন। এত জীবনে চাপ নিয়ে কোনো দরকার নেই। একদিন যদি কেউ ভালো রেজাল্ট করতে চান, কারণ 4 নম্বর পরীক্ষা দিতে দিতে আপনার রেজাল্ট কি আপনার লেখাতে ইম্প্যাক্ট করবে, and it's not worth that much of stress. তো সেটা হচ্ছে আমাদের এখন আমরা ডিসকাস করলাম এতক্ষণ পর্যন্ত যে ভর্তি হওয়ার পরে কি কি জার্নি, আরো কিছু জার্নি বলবো। তার আগে আমরা আসি আমাদের আরেকটা টপিকে, অ্যাডমিশন ক্রাইটেরিয়া। সো স্টার্ট উইথ পাবলিক ইউনিভার্সিটি। সো পাবলিক ইউনিভার্সিটিতে আমি যেটা বলবো, তোমার প্রিপারেশন গুলো নিয়েও বলবে, তুমি কি প্রিপেয়ার করেছো। সো সিগনিফিক্যান্টলি যে বিষয়টা পাবলিক এবং প্রাইভেটের একটা মোটামুটি পার্থক্য বলা যেতে পারে, সেটা হচ্ছে অ্যাডমিশন ক্রাইটেরিয়া। সো আমরা জানি যে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ক্রাইটেরিয়া খুবই মিনিমাম থাকে, অর্থাৎ ভর্তি যোগ্যতার কথা যদি আমি চিন্তা করি, তাহলে আমরা হচ্ছে 3.5 এর উপরে যদি আমাদের এসএসসি, এইচএসসি বা সমমান যে কোনো পরীক্ষার ক্ষেত্রে থাকে, তাহলেই আমরা ফর্ম কিনতে পারবো এবং পরীক্ষা দিতে পারবো। কিন্তু এখানে একটা বিষয় থাকে, যদি কারো স্কোর হায়ার থাকে,
আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, যদি কারো এইচএসসি এবং এসএসসি এর স্কোর ভালো থাকে তাহলে সেখান থেকে কিছুটা পয়েন্ট সে অ্যাডমিশন টেস্টে পায়। তো ওখানে যদি কারো কম থাকে সেক্ষেত্রে এমন না যে সে চান্স পাবেই না, তাকে হয়তো ভর্তি পরীক্ষায় আর একটু ভালো করতে হবে, কিন্তু যদি কারো রেজাল্ট ভালো থাকে তাহলে সেটা একটা প্লাস পয়েন্ট অর্থাৎ বোনাস। আর পরীক্ষার ক্ষেত্রে কি বলবো সেটা হচ্ছে যে প্রত্যেক সাবজেক্টের জন্য, আমি যেহেতু সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, এছাড়া প্রত্যেক ফ্যাকাল্টির আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে, প্রত্যেক সাবজেক্টেরও আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে। সেগুলো পুরোটাই ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ইন ডিটেইলে দেওয়া থাকে। অ্যাডমিশন ক্রাইটেরিয়া, ওদেরকে বাংলা এবং ইংলিশ এবং অন্য যদি কোনো ল্যাঙ্গুয়েজ থাকে, এবং সায়েন্সদের ক্ষেত্রে হচ্ছে বিজ্ঞান এবং বিজ্ঞান ভিত্তিক যত বিষয়ভিত্তিক রেজাল্ট সবগুলো ওয়েবসাইট থেকে পাওয়া যাবে, এবং কোন সাবজেক্টে কত লাগবে। যেমন আমাদের সময় ক্রাইটেরিয়া ছিল যে আইন বিভাগে পড়তে হলে ইংলিশ এবং বাংলাতে 18 করে পেতে হবে। তো আমি যদি ভর্তি পরীক্ষায় আমার পজিশন যতই হোক না কেন এই ক্রাইটেরিয়া আমাকে ফুলফিল করতেই হবে। তাছাড়া পজিশনের ব্যাপারটা তো থাকবেই, কারণ সিট সংখ্যার উপরে পজিশনগুলো ডিপেন্ড করবে। এটার একটা এক্সাম্পল হতে পারে, যদি 1000 সিট থাকে তাহলে ধরা যেতে পারে যে 1200 পর্যন্ত চান্স পাবে। কেউ কেউ হয়তো অন্য সাবজেক্টে চলে যাবে, কেউ কেউ হয়তো এই উইংয়েই থাকবে না। এগুলো হচ্ছে ভর্তির ক্রাইটেরিয়া বা যোগ্যতা। এখন প্রিপারেশনের ব্যাপারটা হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে প্রিপারেশন, যেটা অনেক কম্পিটিটিভ, আমরা সবাই জানি। এটা হচ্ছে বাংলাদেশের স্ট্যাবলিশড এবং আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক কম, সেই তুলনায় আমাদের প্রত্যেক সেশনেই ভর্তি পরীক্ষার্থী অনেক বেশি। এবং দেখা যায় আমি যখন পরীক্ষা দিয়েছিলাম 71টা সিটের বিপক্ষে একজন আমাদেরকে ইকুয়েশন করে দিয়েছে, যেটা সায়েন্সের ক্ষেত্রে আরো বেশি। হ্যাঁ, তো দেখা যায় যে এই এতগুলো স্টুডেন্টদের সাথে আপনার ডিফারেন্সটা কিভাবে হবে, এটা কখনো এইভাবে ভাবাই যাবে না যে অনেক বেশি স্টুডেন্ট। প্রত্যেকের আলাদা আলাদা ভর্তির সময় একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। সেই স্ট্র্যাটেজি থেকে নিজের উইকনেস এবং স্ট্রেংথ বের করে নিয়ে আসতে হবে, কারণ সবাই পার্টিকুলারলি সব সাবজেক্টে ভালো হয় না। যেমন আমি নিজেই জেনারেল নলেজ একদমই খারাপ ছিলাম, তো আমি ফোকাস করেছি যেন আমি সাবজেক্ট ক্রাইটেরিয়া মেনটেন করতে পারি, অর্থাৎ আমার বাংলা এবং ইংলিশে যেন সাফিসিয়েন্ট মার্ক থাকে। এবং সেটাই হয়েছে, আমি আমার বাংলা এবং ইংরেজির যেই নম্বর ছিল সেগুলোর কারণেই আমি আমার সাবজেক্ট পেয়েছি। তো সেটা পুরোটাই ডিপেন্ড করবে যে এইচএসসি এক্সামের আগে থেকে ভর্তি পরীক্ষা পর্যন্ত এই পুরো জার্নিটাকে, এই পুরো সময়টাকে সে কিভাবে কাজে লাগালো, এই পুরো বিষয়ের উপর অ্যাডমিশনটা নির্ভর করবে। কত মাসের প্রিপারেশন নিয়েছো? আমার প্রিপারেশনের সময় আমি যখন আমার ইন্টার পরীক্ষা শেষ হয়েছে, ওটা শেষ হয়েছে জুলাই, এবং আমার পরীক্ষা ছিল সেপ্টেম্বরের 26 তারিখ। তো এই পুরোটা টাইম অর্থাৎ 3 থেকে 3.5 মাসের মতো আমাকে প্রিপারেশন নিতে হয়েছে, এবং এতটুকুই যথেষ্ট। কেউ যদি ভালোভাবে প্রিপারেশন নেয় তাহলে 3 মাসের প্রিপারেশন ম্যাক্সিমাম এফোর্ট। এবং তখন আসলে চিন্তায়ও আপনার ওই অ্যাডমিশন টেস্টের অপশন, পরীক্ষা, এবং আমি বলবো অনেক বেশি পরীক্ষা দিতে হবে। কারণ মক টেস্ট হচ্ছে এমন একটা বিষয়, এটা হচ্ছে পরীক্ষার জন্য একটা প্রস্তুতি তৈরি করে, এবং 1 ঘন্টার একটা পরীক্ষা হবে বা 1.5 ঘন্টার একটা পরীক্ষা হবে। সেখানে আসলে কে কতটুকু পারার চেয়ে কার কতটুকু দক্ষতা আছে পরীক্ষা দিতে, এটাই সবচেয়ে বেশি কাজে দেয়। এবং আমি আমার স্ট্রেস ম্যানেজমেন্ট, হ্যাঁ, কারণ টাইম ম্যানেজমেন্ট প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা টাইম লাগবে। সেক্ষেত্রে ওই স্ট্রেংথ, উইকনেস এবং এই বারবার হচ্ছে টেস্ট দেয়া, এবং আলাদা করে মডেল টেস্ট কিনতে পাওয়া যায়, সেগুলো হচ্ছে শেষ করে ফেলা। ওখান থেকে অনেকটা কোশ্চেন কমন পড়ে যায়। আমরা এটা নিয়ে একটা আলাদা সেশনই করব, যেখানে তুমি তাদের সবাইকে এক্সপ্লেইন করবে যে এই যে জার্নিটা, হ্যাঁ, এই জার্নিটা তোমার জার্নিটা, আমার জার্নিটা আমি বলে দিতে পারবো। আচ্ছা, এখন আমি প্রাইভেট ইউনিভার্সিটি, আমি এত কিছু বলবোই না, কারণ আমার সময় অ্যাডমিশন টেস্টই ছিল না। প্রাইভেটে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির মতো এত চাপ আমি পার করে আসিনি। হ্যাটস অফ টু ইউ। আমাদের সময়, এখন কিন্তু আমি যদি 14 বছর আগের কথা বলছি, এখন কিন্তু সিনারিও ডিফারেন্ট। এখন অ্যাডমিশন টেস্ট হয়, ইংলিশের উপরে হয়, লজিক্যাল রিজনিং এর উপরে হয়, কিন্তু ওর যেটা বলেছিল যে ওয়েবসাইটে গেলে বা যখন আপনি তার সাথে কমিউনিকেট করবেন, করা শুরু করবেন, তখন একেবারে গাইডলাইন, থরো গাইডলাইন কিন্তু দিয়ে দেয়। ইউ জাস্ট নিড টু ফলো দ্যাট। হ্যাঁ, আর আমার যে এক্সপিরিয়েন্স ছিল যে স্কলারশিপের যে ব্যাপারটা, মেয়ে হিসেবে কিন্তু একটা স্কলারশিপ থাকে, যে আপনি ভাবতেই পারেন যে প্রাইভেটে তো অনেক টাকা লাগে,
কিন্তু বিনা পয়সায় কিন্তু আমি পড়ে এসেছি। সেটা আপনি কিভাবে, এখানে অনেক ধরনের স্কলারশিপ থাকে। প্রথমত আমি একদম প্রথমে তো আমার 100% স্কলারশিপ ছিল না, কিন্তু রেজাল্ট এসএসসি এইচএসসি রেজাল্টে A+ থাকলে একটা 50% স্কলারশিপ ছিল, আর মেয়ে হিসেবে তার উপরে একটা স্কলারশিপ ছিল, সেটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম। তো আমাদের প্রথম ইয়ারটা যখন কমপ্লিট হয়, 3টা ট্রাইমেস্টার শেষ হয়ে যাওয়ার পরেই পুরো ডিপার্টমেন্টে যে টপ করে তাকে দেয় ভাইস চ্যান্সেলার্স অ্যাওয়ার্ড, এবং যে সেকেন্ড হয় তাকে দেয় ডিন স্কলারশিপ, ডিনস অ্যাওয়ার্ড। সো ভাইস চ্যান্সেলার অ্যাওয়ার্ড পেলেই কিন্তু আপনার ফুল টিউশন ফি, রেজিস্ট্রেশন ফি সব কিছু মাফ, যত সেমেস্টার আপনি পাবেন তত সেমেস্টারেই মাফ। ডিন স্কলারশিপে যেটা হতো যে আপনার ওই সেমেস্টারের বা ট্রাইমেস্টারের টিউশন ফিটা মাফ। আরেকটা আছে নেম স্কলারশিপ, এটা পরবর্তীতে চালু হয়েছিল, সেটা যদি কেউ পেয়ে থাকে তাহলে তাদের ফুল 4 বছরের পড়ালেখায় কিন্তু মাফ, টিউশন ফি, রেজিস্ট্রেশন ফি, যে কোনো ফি। হ্যাঁ, আর সেটার জন্য কি করতে হবে, ওই যে একটা মিনিমাম সিজিপিএ আপনার মেনটেন করতেই হবে। সিজিপিএ যদি মেনটেন না করেন স্কলারশিপে চলে যাবে। এটা শুধুমাত্র এই দেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে না, আপনি যদি হায়ার স্টাডিজে দেশের বাইরে কখনো পড়ালেখা করতে যান তখন শুধুমাত্র স্কলারশিপে যাবেন, আপনার ভিসাও ক্যান্সেল হয়ে যেতে পারে একটা মিনিমাম যদি আপনি সিজিপিএ মেনটেন না করতে পারেন। তো আমার সেই কারণে অ্যাডমিশন টেস্টে দিয়ে আমি ভর্তি হইনি, আমার কিন্তু স্কলারশিপেই আমি কিন্তু পড়েছি। আমার কিন্তু টাকা পে, আমার যে টাকাগুলো পে করেছিলাম ইনফ্যাক্ট সেই টাকাগুলো ফেরত দেওয়া হয়েছে। অলরেডি তো সেমেস্টার ফি আমি দিয়ে দিয়েছিলাম, সেগুলো কিন্তু ফেরত দেওয়া হয়েছিল। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের দুজনের পাবলিক ভার্সেস প্রাইভেটের অ্যাডমিশন ক্রাইটেরিয়া। এখন অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি আছে, আপনারা যখন এক্সাম দিবেন এক্সামের আগে ধরো ওয়েবসাইটে সব ইনফরমেশন থাকবে, প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। আজকে নেক্সট সেমেস্টারে চেঞ্জ হয়ে যাবে, আপনারা অবশ্যই এখানে কল দিবেন, কল দিয়ে কনফার্ম হয়ে নেবেন সবকিছু, সব ইনফরমেশন দেওয়ার জন্য লোকজন এখানে বসে আছে আপনাদের হেল্প করার জন্য, তো ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, সো মুভিং অন, এনিথিং টু অ্যাড? সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি বলবো, বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে, যে পাবলিক বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত এত বেশি লোকবল নিয়ে আসেনি, এবং আমাদের হচ্ছে আমরা এটা জানি যে আমাদের রেজিস্টার বিল্ডিং নিয়ে আসলে অনেক অভিযোগ আছে সবার। তো সেই ক্ষেত্রে বলবো আপনাকে নিজে গিয়েই খোঁজ করতে হবে। আমাদের যে কোনো কল সেন্টার বা কেউ থাকবে না যে ফোন দিলে আপনাকে ওই পার্টিকুলার ইনফরমেশনটা দিয়ে দিবে, আপনাকে একটা পার্টিকুলার জায়গায় যেতে হবে এবং গিয়ে সব তথ্য সংগ্রহ করে আনতে হবে। কারণ আমি এরকম অনেক শিক্ষার্থী পেয়েছি যারা অনেক কাছাকাছি পজিশনে থেকেও তথ্যের অভাবে আর ভর্তি হতে পারেনি, পরে দেখা যায় ওদেরকে বাদ দিয়ে ওদের পরের পজিশনের কাউকে হয়তো ভর্তি করে ফেলেছে। তো এটা যেন আপনাদের সাথে না হয়, তাই একটু নিজে গিয়েই খোঁজ করে আসবে। এতটুকু এফর্ট দিলেই হবে, নিজে থেকে গিয়ে আমি আমার যা যা দরকার, আমি এখানে কেউ না কেউ, আমি যেটা বলছি প্রাইভেটে কি হবে লোক ফোনেও আনসার দিবে, পাবলিকে কি হবে যদি যেতে হয় যে আমি কথা বলে চলে আসবো। হ্যাঁ, বাট এফর্টটা আপনাকে দিতে হবে, সেটা যেভাবে দিই না কেন দুটাতেই দিতে হবে সেফ থাকার জন্য। আপনার পরবর্তীতে গিয়ে কখনো এনজাইটিতে ভুগতে হবে না যে আরে কি হচ্ছে আমার সাথে, কোথায় যাচ্ছি। আচ্ছা, মুভিং অন টু নেক্সট টপিক, সার্ভাইভাল ইন পাবলিক ইউনিভার্সিটিজ। আমরা টাকা পয়সার যে একটা টপিক নিয়ে আমরা ডিসকাস করতেই পারি যে বড় লোকের ছেলে মেয়ে কোথায় যায়। হ্যাঁ, এটা আমাদের মধ্যে আসলে একটা ভুল ধারণা অনেক, আমি বলবো যে এটা আসলে এইভাবে জেনারেলাইজ করা ঠিক না যে বড় লোকের ছেলেমেয়েরা পাবলিকে পড়ে এবং একেবারে টাকা পয়সা গরিব মানুষ হচ্ছে গিয়ে পাবলিকে পড়ানো, এটা একেবারেই ভুল। কারণ আমি 2 জেনারেশন আমি এক জায়গায় কাজ করি এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে এবং পাবলিক ইউনিভার্সিটিতে আমি পড়ে এসেছি, ওখানেও অনেক সফিস্টিকেটেড ছেলেমেয়েরা পড়ে। আবার অন দি আদার হ্যান্ড ওখানে অনেক জেলা শহরের স্টুডেন্টরা পড়ে, সবাই সফিস্টিকেটেড, এবং ওখানে দেখা যায় যে একটা ফাইন্যান্সিয়াল ডিফারেন্স থাকলেও যেহেতু ওরা একই জায়গা থেকে এসে এবং প্রত্যেক জেলা শহরের সবচেয়ে ভালো ভালো স্টুডেন্টরা আসে, এইভাবে জেনারেলাইজ করা যায় না যে আসলে কে কোন ক্লাসিফিকেশন করা যায় না আর কি। তো যেটা আবার প্রাইভেটের ক্ষেত্রেও আমরা একেবারেই জেনারেলাইজ করে ফেলি যে ওরা আসলে রিচ। এই প্রশ্নগুলো অনেক শুনেছি যে না না প্রাইভেটে ভর্তি করানো তো যাবে না, কারণ ওরা হ্যাং আউট কোথায় করে, আমি তো ওখানে করতে পারবো না। আমি হ্যাং আউট চায়ের দোকান ছাড়া তো কোথাও করিনি 4 বছরের পড়ালেখার সময়। অনেস্টলি আমাদের যেটা মিন্টু মামার চায়ের দোকান, কখনো যদি এই ভিডিওটা মিন্টু মামা পর্যন্ত পৌঁছায় অনেক ভালোবাসা ওনার জন্য। উনি আমাদের সার্ভাইভাল উনি ছিল আমাদের ধানমন্ডি ক্যাম্পাসে।
সেই চায়ের দোকানে বা মাটিতে বসে আড্ডা মারা ছাড়া আমরা কোথাওই আমাদের মানে এত টাকা পয়সাই পেতাম না যে আমরা কোথায় গিয়ে করবো। কিন্তু পাবলিকেও এরকম স্টুডেন্ট আছে যারা ওরকম জায়গায় হ্যাং আউট করবে যেখানে আমরা গিয়ে করতে হয়তো যেতে পারবো। সো এটা একেবারেই নিজের উপরে, কিন্তু এটা একেবারেই পার্সোনাল। আরেকটা যেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে গেলে ওই সহনশীলতাটা থাকতে হবে, কারণ এটা একটা ওপেন ক্যাম্পাস, সব জায়গাতে এসি থাকবে না, সব হল রুমে এসি থাকবে না, এবং সেখানে যারা হলে থাকে তাদেরকে ছাড় পোকার কামড় খেতেই হবে। সো এই ওভারঅল মেন্টালিটিটা ওদের মধ্যে রাখতে হবে। আবার প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে হয়তো ওদের সব জায়গায় ক্লাসে এসি আছে, সবকিছু অনেক ওয়েল ফার্নিশ, কিন্তু আবার দেখা যায় ওদের তো থাকার জায়গাটাও ওভাবে নিজেদের ম্যানেজ করে নিতে হচ্ছে, তো সেখানে ওদের ফাইন্যান্স ওদের দেখতে হচ্ছে। তো এই পার্থক্যগুলা একটু প্লাস মাইনাস করেই থাকতে হবে, কারণ আমাদের তো ওরকম ডেজিগনেটেড হলের ব্যবস্থা নেই। স্টুডেন্টরা যারা জেলা শহর থেকে আসে, বিভিন্ন শহর থেকে আসে ঢাকাতে, যাদের দেখা যায় বাড়ি ভাড়া করতে হচ্ছে, কোথাও একদিন মেসের মতো করে থাকছে, কোনো হোস্টেলে থাকছে, সেগুলো কিন্তু ম্যানেজ নিজেদের এসে খুঁজিয়ে নিয়ে, অনেকে বাবা মা আসতে পারে না, অনেকে আছে বাবা মা এসে সব সেটেল করে দিয়ে যায়, অনেকে নিজেকেই খুঁজতে হয়। কম বয়সে এসে ঢাকা শহরে একবার ব্যাচেলার বাড়ি ভাড়া দিবে কি দিবে না, ইউনিভার্সিটির পাশে কোথায় পাবে, এই ধরনের কিছু স্ট্রাগল থাকে, স্ট্রাগল দু জায়গাতেই থাকবে। সেটা একটা ওয়ে আউট আছে। হ্যাঁ, সবকিছুর ওয়ে আউট আছে, সবাই হেল্প করে, কারণ ওখানে যেমন ফ্রেন্ডরা হেল্প করবে, প্লাস পাবলিক ইউনিভার্সিটিতে সিনিয়রসরা অনেক সময় হেল্প করে। সবার এক্সপেরিয়েন্স একরকম হয় না হয়তো, বাট তাও একটু হেল্প পাওয়া যায়। এবং হলের হচ্ছে আগে থেকে জানতে হবে যে আমি কি কি প্রবলেম ফেস করতে পারি, এবং সেই অনুযায়ী আমি একটা প্রিপারেশন, এটাই আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি যারা নতুন প্রবলেম হতে পারে। যেমন পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে যেমন কেউ ভাবতে পারে যে গিয়ে হয়তো একটা নিজের নামে ডেজিগনেটেড রুম পেয়ে যাব, একা একটা বেড পেয়ে যাব, কিন্তু এটা আসলে স্বপ্ন। ওখানে আসলে গণরুমে থাকতে হতে পারে সবার সাথে একসাথে, সিট অ্যালোকেশনে অনেক সময় 1.5 বছর লেগে যায়, 2 বছর লেগে যায়। তো দেখা যায় এটা একটা বড় লম্বা প্রসেস, তো ওইটুকু পেশেন্স নিয়েই এখানে আসতে হবে। আচ্ছা আচ্ছা, আই থিঙ্ক আমরা সার্ভাইভালের ব্যাপারটা, এইটা টাকা পয়সার ব্যাপারটা ক্লিয়ার করেছি। পড়ালেখার ব্যাপারটা অনেকের ধারণা আছে প্রাইভেটে তো পড়ালেখা করতে হয় না। আমি আমার স্টুডেন্টদেরকেও এখন এই ধারণাটাই দেখি যে অনেকের মধ্যে এই চিন্তাটা থাকে যে হয়তো প্রাইভেট ইউনিভার্সিটি কোনো পড়ালেখা নাই, আবার এটার সাথে বিপরীতভাবে পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা হয়তো পড়তে পড়তে মারাই যাচ্ছে, কিন্তু না, অ্যাডমিশন টাইমে আমরা যে পড়াশোনা করি এটা পুরোটাই মিথ, কারণ অ্যাডমিশন টাইমে আমরা যেটা পড়তে হবেই, এবং সব জায়গাতেই না পড়লে খারাপ হবে, ভালো করতে চাইলে পড়তে হবে, there is no alternative to that। এবং বিশ্ববিদ্যালয় আসলে এমন একটা জায়গা যেখানে আসলে স্কুল কলেজের মতো পড়ে না কেউ, এটা প্রাইভেট এবং পাবলিক কোথাও না। সেখানে আপনার নিজের প্রজেক্ট বানাতে হবে, অ্যাসাইনমেন্ট দিতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে, এবং প্রত্যেকটাই পার্টিকুলার স্কিল যেগুলো আপনাকে পরবর্তীতে জবের জন্য রেডি করবে। তো যখন আপনি জব নিতে যাবেন, আপনি আপনার পোর্টফোলিও, আপনি আপনার ব্র্যান্ড, তো সেখানে আপনি পাবলিক না প্রাইভেট থেকে এসছেন এটা আসলে ম্যাটার করবে না। এবং যেটা আমরা অনেক সময় ভাবি যে পাবলিক ইউনিভার্সিটি থেকে আসলে হয়তো বেশি ভালো হবে, না, এটা আমি ফেস করিনি। কারণ এই যে আমরা শুরুতেই বলছিলাম যে আমরা আসলে একই জায়গায় কাজ করছি, তো আমরা আসলে পাবলিক নাকি প্রাইভেট থেকে এসছি, এবং আমার কাছে অনেক জায়গায় মনে হয় যে প্রাইভেট ইউনিভার্সিটির যারা তারা আরো বেশি ভালো বুঝতেছে, বিকজ ওরা ওই এনভায়রনমেন্টের সাথে পরিচিত, বরং আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় এইখানে এসে আবার নতুন একটা পরিবেশের সাথে পরিচিত হতে। সো এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কিভাবে পরবর্তীতে পড়াশোনা করছেন, যেই ইউনিভার্সিটির আপনি হন না কেন আপনার পক্ষে এটা করা সম্ভব চাকরির ক্ষেত্রে। হ্যাঁ, এবং পড়তে হবে, এটা জোর করে পরীক্ষার জন্য না। আমি একটা কথা ক্লাসে খুব বলি, বা এটা আমারও নতুন আরেকটা জেনারেশনের সাথে আমাদের এটাই প্রথম কমিউনিকেশন থ্রু দিস চ্যানেল। সেটা বলবো যে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা কিন্তু অনেক গভীর। যদি কেউ কারো লক্ষ্য থাকে যে আমি শুধুমাত্র পাস করার জন্য ইউনিভার্সিটিতে আসছি, বিয়ে করার জন্য আমার সার্টিফিকেট লাগবে, চাকরির জন্য সার্টিফিকেট লাগবে, এটা আসলে হওয়ারই কথা ছিল না। ইউনিভার্সিটি বাস, এটা আমাদের ব্যর্থতা, কালেকটিভ ফেলিয়ার, যে আমরা ইউনিভার্সিটিকে সেই জায়গাটা করে দিয়েছি। ইউনিভার্সিটি ওয়াজ সাপোজ টু বি ফর স্কলার্স, যাদের কিউরিয়াসিটি আছে, শুধু ব্রেন না, কিউরিয়াসিটি ফর নলেজ, আমি একটা নলেজ পারসিউ করে একটা নতুন নলেজ ক্রিয়েট করব, এইটা হচ্ছে বিশ্ববিদ্যালয়।
চাকরির জন্য স্কিল বেসড হলেই হয়, সেটা আপনি মানে Skill যে based কাজ diploma, হ্যাঁ আপনি একটা কাজের জন্য ট্রেন মানে ওয়েল ট্রেন হতেই পারে, ওয়েল ট্রেন হওয়া, কিন্তু বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটা পুরোটাই হচ্ছে আপনি কি কন্ট্রিবিউট করছেন কি টু কন্ট্রিবিউট, ইয়োর সাবজেক্ট, এটা হচ্ছে আপনার মেইন ফোকাস মেইন থাকা উচিত। ফোকাস এবং গিভিং ব্যাক টু দ্য ওয়ার্ল্ড, এটা আপনাদের ইনার থট থাকতেই হবে। আমি শুধুমাত্র পড়া মুখস্থ করে পাশ করে সিজিপিএ 4 নিয়ে এসব পড়ালেখা আমাদের দরকার নেই, আমাদের এগুলো স্টুডেন্ট অনেক হয়ে গেছে অলরেডি, পুরো পৃথিবীতে এরকম স্টুডেন্ট ভর্তি, যে কারণে সবার কমপ্লেন থেকে চাকরি পায় না চাকরি পায় না। তুমি কখনো চাকরি নিয়ে স্ট্রাগল করেছো? আমি করিনি। পাবলিক ইউনিভার্সিটি কখনো করেনি, আমি প্রাইভেট ইউনিভার্সিটি আমিও কখনো করিনি। হ্যাঁ, সবসময় ছিল যে আমাদের 2-3টা ইটস আ ব্লেসিং আমি বলবো, অপশনস ছিল আলহামদুলিল্লাহ। আমাদের প্রবলেম ছিল যে কোনটা চুজ করব, এখানে যাব না ওখানে যাব, এটা করে হয়েছে বিকজ উই বোথ লাভ টু স্টাডি। এই কারণে যে পরীক্ষা ভালো করার জন্য, বিকজ উই বোথ লাভ দ্য সাবজেক্ট। হ্যাঁ, এবং এই সাবজেক্টের ভালোবাসার কারণে মানে অনেকের কিন্তু এই ধারণাটাও থাকে যে আসলে আমি পড়াতে পারবো না, আমার হয়তো এই স্কিলস লাগবে। এইটাও না খুব সলভেবল বিষয়, কারণ আপনি পড়াতে আসা মানে এই না যে আপনি একটা পুরো একটা বিষয় সম্পর্কে সব কিছু জেনে আসবেন। ইটস এ লার্নিং প্রসেস। আপনি নিজেও অনেক কিছু পড়ানোর সময় শিখবেন যেটা আপনি হয়তো স্টুডেন্ট অবস্থায় শিখতে পারেননি। এবং এটাই কিন্তু ভালো লাগার বিষয়টা শিক্ষকতার ক্ষেত্রে, যে আপনি যখন পড়াচ্ছেন আপনি আবার নতুন করে শিখতেছেন, এবং পুরো লাইফ পুরো মানে যতদিন আপনি এই পেশায় আছেন ততদিন পর্যন্ত আপনার শেখার একটা সুযোগ তৈরি হয় সারা জীবনের জন্য। তো এইটা হচ্ছে আমরা স্টুডেন্ট লাইফ থেকে আসলে বের হয়ে যাই না, কারণ অলওয়েজ আমাদের একটা লার্নিং পিরিয়ডের মধ্যে থাকতে হচ্ছে, আমরা স্টুডেন্টই থেকে যাচ্ছি। তো এই কারণে আমাদের পেশাটাও আমাদের পছন্দ। আমরা কিন্তু হ্যাঁ প্রেশার স্ট্রাগল সবই হয়, কিন্তু যেই মুহূর্তে কাজটা করি, যেই মুহূর্তে ইন্টারঅ্যাক্ট করি, ক্লাস নিচ্ছি, যেই মুহূর্তে মনে হয় যে ইটস জাস্ট স্ট্রাগল, ইটস স্টিল ওয়ার্থ ইট, তাই না? যে আমরা তো পছন্দ করে কাজটা করছি কারণ আমরা পছন্দের সাবজেক্টে পড়েছি। এটা একটা জিনিস। হয়তো তুমি বাই চয়েসে আসোনি, আই থিংক ইয়েস, আমি বাই চান্স জার্নালিজমে, আর আমি এসে বাই চয়েস, কিন্তু স্টিল আমাদের জার্নিটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু এক হয়ে গেছে। সো ইট ডাজন্ট ম্যাটার কিভাবে এটা স্টার্ট হলো, পড়ালেখা করলে এবং বই মুখস্থ বা স্লাইড মুখস্থ পড়ালেখা না, একটা সাবজেক্ট। আমি সবসময় বলি ইটস লাইক একাডেমিক স্টকিং। আমরা সবাই স্টকিং করতে পছন্দ করি, সোশ্যাল মিডিয়াতে যাকে পছন্দ করি তার পাস্ট, তার ফিউচার সবকিছু স্টক করে এফবিআই হয়ে যায়। ইটস দ্য সেম থিং, বাট ইটস একাডেমিক স্টকিং। ইফ ইউ এনজয় স্টকিং, তাহলে একটা সাবজেক্ট সম্পর্কে তো মনে হতেই পারে যে আর কি আছে, এটার মানে কি, এটা কিসের সাথে কানেক্টেড। এই কিউরিওসিটিটা জাগানোর জন্যই হচ্ছে বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আরেকটা মিথ আছে যেটা একটা মিথ, যেমন আমরা বললাম যে প্রাইভেট ভার্সিটিতে লেখাপড়া করতে হয় না, আরেকটা হচ্ছে পাবলিক ভার্সিটিতে অ্যাটেন্ডেন্সের কোনো বালাই নেই। এটা সম্পর্কে হ্যাঁ, এটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা স্ট্রাকচার ফলো করা হয় যে একটা নির্দিষ্ট নাম্বার অফ ক্লাসেস যদি স্টুডেন্টরা মিস করে থাকে তাহলে ওদেরকে নাম্বার ডিডাক্ট করে দেওয়ার একটা বিষয় থাকে, এবং অথবা ওদের পরীক্ষা বসতে না দেওয়ার একটা ইস্যু থাকে। পাবলিক ইউনিভার্সিটিতে এটা হচ্ছে নাই, এই ধরনের একটা মেয়ে যে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হলে আপনাকে হয়তো ক্লাস করতে হবে না, এটা কমপ্লিটলি একটা মিথ। কারণ আমাদেরকে আসলে এই অ্যাটেন্ডেন্সের মার্কসটা থাকে, কিন্তু এত বেশি থাকে না। অর্থাৎ এখানে যেমন প্রাইভেট ইউনিভার্সিটিতে 10, আমাদের ক্ষেত্রে ছিল ওটা 5, এবং তারপরেও এটা টিচারের উপর, যদি টিচার চাইতো যে পারফরমেন্সের উপর উনি আরো 5 রাখবেন তাহলে আলটিমেটলি এটা 10 হয়েই গেল। কেউ যদি অ্যাটেন্ডেন্সে গিয়ে পারফরমেন্স না করে তাহলে তো তার সেটা 10এই কাউন্ট হচ্ছে। এবং পাবলিক ইউনিভার্সিটিতে এই অ্যাটেন্ডেন্সের বিষয়টা আরো অন্যদিক থেকে সিরিয়াস কেন? কারণ পাবলিক ইউনিভার্সিটিতে আসলে আমাদের ব্লেন্ডেড লার্নিং মেথড না, আমরা হচ্ছে টিচারদের লেকচার শুনেই আসলে পড়াশোনা করি, এবং প্রত্যেক পাবলিক ইউনিভার্সিটিতে হচ্ছে ওয়েল ইকুইপড ক্লাস নেই, সেখানে প্রজেক্টর নেই, প্রত্যেক ক্লাসেই স্লাইড দেখানো হয়তো সম্ভব না। দেখা যায় যে আমাদের টিচারের লেকচার নোট করে দেন পড়াশোনা করতে হয়। সেই ক্ষেত্রে ক্লাস অ্যাটেন্ডেন্স যদি মানে ক্লাস যদি কেউ অ্যাটেন্ড না করে তাহলে তো সে ধরতেই পারবে না যে পড়াটা কোত্থেকে আসতেছে। সেই ক্ষেত্রে ক্লাস অ্যাটেন্ড করা খুবই জরুরি পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রেও, আর প্রাইভেট ইউনিভার্সিটিতে সেটা ম্যান্ডেটরি। মার্ক সিলেক্টরে যেমন আমাদের কিছু স্বাধীনতা থাকে যে আমি কিভাবে চুজ করব, আমি মার্ক যেটা করি না, কিন্তু আমাদের একাডেমিক যে রুল আছে 6টার বেশি ক্লাস মিস হলে আমরা কোনো উপযুক্ত কারণ ছাড়া আমরা এক্সাম দিতে অ্যালাউ করতে পারি না। আমি কেন মার্ক কাটি না? কারণ আমার কাছে মনে হয় যে ভয় দেখিয়ে আমি কাউকে আমার ক্লাসে আনতে চাই না।
আমার ক্লাসে কিন্তু সেম, যদি আর না আসে তাহলে তাদের পরবর্তী ক্লাসে ধরতে অসুবিধা হবে। আর তার থেকে বড় কথা, আমার কথা হচ্ছে যে মনে করবে আমি ইম্পর্টেন্ট, আমার ক্লাসটা তার জন্য ইম্পর্টেন্ট, সে আসবে। যে মনে করে ইম্পর্টেন্ট, আই ডোন্ট কেয়ার সে ক্লাসে আসে কি আসে না। সেটাই, এবং এটা পাবলিক ইউনিভার্সিটির জন্য কারণ এমন স্টুডেন্ট আছে যে পুরো সেমিস্টার ধরে ক্লাসে আসেনি, সেমিস্টার পরীক্ষা দেয়নি, বছরের পর বছর সে একই সাবজেক্টে থেকে যাচ্ছে, এটা তার চয়েস, সে এটাই চাচ্ছে, তাহলে তার কোনো সমস্যা আসলে হবে না। কিন্তু এটা যদি আপনি না চান তাহলে আপনাকে অবশ্যই ক্লাস অ্যাটেন্ড করতে হবে, ভালো ফলাফলের জন্য, এট দ্য সেম টাইম কিছু শেখার জন্য আপনাকে ক্লাসে আসতেই হবে। সেটা পাবলিক প্রাইভেট বোথ, এটাতে আপনার এরকম কোনো অপশন নেই যে আমি পাবলিকে পড়লে আমাকে ক্লাসে যেতে হবে, আমি অন্য কিছু করতে পারবো না, এই সুযোগটা নেই। এখন আমরা আমাদের পরবর্তী টপিক হচ্ছে নেটওয়ার্কিং অথবা ইন্টার্নশিপ অপরচুনিটিস, পাবলিক ভার্সেস প্রাইভেট ইউনিভার্সিটি। আমরা জব অপরচুনিটিসও বলতে পারি, কারণ অনেকে ইন্টার্নশিপের পরে জবও নিয়ে নেয় সেই প্রতিষ্ঠানে। এখানে হচ্ছে আমি পাবলিকের হয়ে বলছি যে আমাদের ক্ষেত্রে হচ্ছে প্রতিষ্ঠান থেকে আপনার ইন্টার্নশিপ বা জব অপরচুনিটিস গুলো অতটা বেশি না যতটা না প্রাইভেটের ক্ষেত্রে আছে। এটার কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে পাবলিক ইউনিভার্সিটি থেকে এই ফ্যাসিলিটিস গুলো স্টুডেন্টদেরকে দেওয়া হয় না। অন দি আদার হ্যান্ড যদি আমরা বিপরীতভাবে বলি, সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির কিছু কিছু প্রতিষ্ঠানের সাথে নিজেদের মধ্যে একটা সমঝোতা থাকে, এবং সেই সমঝোতার কারণে ওরা পরবর্তীতে সেই প্রতিষ্ঠানগুলোতে ইন্টার্নশিপ করতে পারে। তবে পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রেও সেটা অনেক বেশি কঠিন আমি বলবো না, কারণ আমরা যেহেতু পাবলিক ইউনিভার্সিটিতে অনেক অনেক বছর ধরে অনেক স্টুডেন্টরা পড়ছে, তো তারাই বিভিন্ন প্রতিষ্ঠানে এখন কর্মরত। তো আমাদের নেটওয়ার্কিংটা আমাদের পার্সোনাল লেভেলে করতে হবে, প্রতিষ্ঠান যেহেতু করে দিচ্ছে না, তাই আপনার নিজেই আপনার বড় ভাই বোন বা কারা আপনার সাবজেক্টে ভালো ভালো অর্গানাইজেশনে কাজ করছে সেটা নিজেই রিসার্চ করে বের করতে হবে, করে তাদের সাথে যোগাযোগ করে আপনার বিষয়বস্তু যেগুলো যেই বিষয়ে আপনি কাজ করতে চান সেই বিষয় ভিত্তিক সিনিয়রসদেরকে খোঁজ করে তাদের কাছ থেকে রিকোয়ারমেন্ট জেনে নেওয়া, ইন্টার্নশিপ করতে হলে কি কি করতে হবে সেগুলো আপনাকে আলাদাভাবে জেনে নিতে হবে। সেক্ষেত্রে প্রতিষ্ঠান আপনাকে তেমন একটা সহায়তা করবে না, আনলেস ইটস ভেরি নেসেসিটি। আর প্রাইভেটের ক্ষেত্রে এটা আমাদের যেমন একটা আলাদা ডিপার্টমেন্টই আছে ক্যারিয়ার সার্ভিস, ওকে, এবং আমাদের ক্যাম্পাসে কিন্তু জব ফেয়ার অ্যারেঞ্জ করা হয়। তারপরে ক্যারিয়ার সার্ভিস থেকে আমাদের সিভি চায়। আমি এরকমও হয়েছে যে আমি পাস করে বের হওয়ার অনেকদিন পরে কোথা থেকে কল আসে যে আপনার সিভিটা রিসিভ করেছি, আপনি কি ইন্টারভিউ দিতে আগ্রহী। আমি ভাবলাম যে আমি এখানে অ্যাপ্লাই করিনি, একবার নর্থ সাউথ থেকে কল এসছে, আমাকে বলছে আপনার সিভিটা শর্টলিস্টেড, আপনি কি ইন্টারভিউ দিবেন। এটা সম্পূর্ণই কিন্তু আমার ইউনিভার্সিটি থেকে ক্যারিয়ার সার্ভিস থেকে পাঠানো, ওরা আমাদের থেকে কালেক্ট করে নিয়ে যখনই মনে হয় যে এটা কারোর জন্য উপযুক্ত তারা ওখান থেকেই সিভিটা পাঠিয়ে দেয়। আর ইন্টার্নশিপ তোমাদেরকে কোনো ক্রেডিট নেই ইন্টার্নশিপে। হ্যাঁ, আমাদের ইন্টার্নশিপে ক্রেডিট আছে, তবে সেই ক্ষেত্রে রিসার্চ এবং ইন্টার্নশিপ দুটো থেকে একটা বাছাই করে নিতে হবে শিক্ষার্থীকে, এবং এটাও সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে। সব সাবজেক্টের ইন্টার্নশিপ বা রিসার্চ ম্যান্ডেটরি তাও না, এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। আমাদের ক্ষেত্রে কাউকে গবেষণা করতে হবে কিংবা কাউকে ইন্টার্নশিপ করে সেটা রিপোর্টটা দিতে হবে। তুমি করেছিলে গবেষণা? আমি গবেষণা করেছিলাম। আমি করেছিলাম ইন্টার্নশিপ। আমাদের যেমন ম্যান্ডেটরি, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের 6 ক্রেডিট ছিল ইন্টার্নশিপ। সো সপ্তাহে 6 ঘন্টা আমি কাজ করছি কিনা সেটা অবশ্যই আমার কি কি কাজ করছি সেটা আউটকাম হিসেবে সবকিছু এটা একটা আলাদা, এটা দ্যাট ইজ আ ডিফারেন্ট ডিসকাশন। তবে এখন যেটা হয়ে গেছে আমাদের 3 ক্রেডিট ইন্টার্নশিপ, 3 ক্রেডিট পোর্টফোলিও। পোর্টফোলিওর ব্যাপারটা হয়তো তোমাদের এখন এই কনসেপ্টটা না, আমাদের এখন এই কনসেপ্ট নেই। আমাদের যেমন পোর্টফোলিও বেসড হচ্ছে আমাদের চাকরির মার্কেটটা। সো দেখা যায় আমার 4 বছরের শিক্ষা জীবনে বেশিরভাগই পোর্টফোলিও তৈরি হয়েছে সেই আন্ডারগ্র্যাডের সময় থেকে। বিভিন্ন অ্যাসাইনমেন্টে আমাদের পার্ট হিসেবে কোনো পোর্টফোলিও, সে রিপোর্ট রাইটিং থেকে হোক অথবা কোনো ভিডিও বানানো হোক, কোনো ভিজুয়াল আর্ট হোক, পোস্টার ডিজাইন হোক, পোর্টফোলিওটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সেটা এখন, আগে তো আমরা নিজেদের গরজেই তৈরি করে রাখতাম পোর্টফোলিও, একটা সুন্দর করে কিভাবে সিভির সাথে অ্যাটাচ করবো সেগুলো অনেক ক্রিয়েটিভ ভাবে চিন্তা করতাম। এখন এটা ম্যান্ডেটরি হয়ে গেছে, আমাদের একটা কোর্সে শেখানো হয় কিভাবে ব্লগ বানাতে হবে, এবং সেই ব্লগে প্রত্যেকটা থ্রু আউট দ্য সেমেস্টার্স যতগুলো পোর্টফোলিও যে তৈরি করেছে সেগুলো ওখানে আর্কাইভ করে রাখে, একদম ফাইনালি গিয়ে সেটাকে ডিফেন্সের মধ্যে তারা ওটাকে প্রেজেন্ট করে।
যে আমি 4 বছরে কি কি কাজ, প্র্যাকটিক্যাল কাজ করেছি, এটা আমাদের জন্য ম্যান্ডেটরি। আর কাজের যে স্কোপটা, যেটা বললো যে পার্সোনাল লেভেলে যে কাজের স্কোপ, সেটা আমাদের ক্ষেত্রেও কিন্তু সেম হয়। বড় ভাই বোনরা যেখানেই থাকে তারা চেষ্টা করে তাদের জুনিয়রদেরকেই জানাতে, আগে কোনো ইন্টারভিউ কল করে তারা চেষ্টা করে জানাতে যে তোরা কিন্তু অ্যাপ্লাই করিস। এর থেকে বেশি হয়তো কেউ হেল্প করবে না, চাকরি নিয়ে দিবে না, প্লাস আপনাকে ওই পর্যন্ত পৌঁছাবে, ইন্টারভিউ পর্যন্ত। এটাই অনেক বড় বিষয়। এই নেটওয়ার্কিং আপনার একটা প্র্যাকটিস হবে, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, কোথাও না কোথাও তো চাকরি হয়েই যাবে। তবে ওটা হচ্ছে পার্সু করা। অনেকে জানেই না যে কোথায় কি হচ্ছে, সার্কুলার হচ্ছে, অনেক সময় ইন্টারনালি নিয়োগ হয়ে যায়, সেই ক্ষেত্রে নেটওয়ার্কিংটা ইম্পর্টেন্ট। এটা দুইটা ক্ষেত্রে, প্রাইভেট পাবলিক ক্ষেত্রে এটা প্রথম থেকে নেটওয়ার্কিং করতে হবে। একটা স্ট্রং নেটওয়ার্ক কতটা ইম্পর্টেন্ট, এটা করতে হবে আপনাদের চাকরি মানে ইউনিভার্সিটি শুরুর আগে থেকে। ভর্তির সময় থেকে আপনি নেটওয়ার্কিং শুরু করে দিতে হবে, কোচিং হোক বা কিছু হোক। কারণ আপনি যত বেশি, আপনার দেখা যায় একটা কোটেশনই আছে যে ইনফরমেশন অ্যাকচুয়ালি রিডিউস ইওর আনসার্টেনিটি। সো আপনি আনসার্টেন অবস্থায় থাকতে পারবেন না। যে কোনো একটা ইনফরমেশন আপনি পেয়ে গেলে আপনি ওই যে দুশ্চিন্তা করছেন সেটা থেকে দুশ্চিন্তা মুক্তি হয়ে যাবে। এই কারণে আপনার নেটওয়ার্কিং প্রয়োজন হবে প্রতিটা ক্ষেত্রে। এমনকি প্রথম বর্ষে আমাদের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমরা পেতাম, অ্যাসাইনমেন্ট কিভাবে করে আপু, প্রেজেন্টেশন কিভাবে দেয় আপু, এই টার্মসগুলো যেহেতু আমাদের একাডেমিতে নাই, এইচএসসি বা এসএসসি তে, তাই সেগুলো আমাদেরকে আমাদেরকে হেল্প করে। আমাদের এই কারণে আমরা যে এই মুহূর্তে ভিডিওটা কেন করছি, এটাও কিন্তু নেটওয়ার্কিং এর জন্য। যারা নেটওয়ার্কিং করতে পারছে না তাদের একটা আনসার, কোয়েশ্চেন আনসার আমরা নিয়ে এসেছি। যদি এই কমিউনিটিটা বিল্ড করে, আমরা এই অনলাইন কমিউনিটিও কিন্তু একটা বড় নেটওয়ার্ক। এটাও একটা বড় জায়গা। অনলাইনকে ইউজ করে ইউ শুড চুজ দ্য রাইট পার্টনার্স, রাইট সারাউন্ডিংস, যারা আপনাকে গ্রো করতে সাহায্য করবে, কিন্তু খারাপ অভ্যাসের দিকে নিয়ে যাবে না। কারণ আমরা তো অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি। আমরা এতটুকু বলতে পারি যে লাইফে নয়েজ বা কেওস যত কম থাকবে, আপনার কমিউনিকেশন তত বেটার হবে। এবং এই যে ভালো অভ্যাস, ভালো সঙ্গ, শুধু বাবা মা বকা দিয়ে যেটা বলে এই খারাপের সাথে মিশিস না, ব্যাপারটা সেটা না। ইটস নট অ্যাবাউট দ্য আউটার মানে এফেক্ট, মানুষের ক্যারেক্টারিস্টিক। ভালো সঙ্গ মানে সে কি আমাকে ডুবাতে হেল্প করছে নাকি আমাকে তুলতে হেল্প করছে, এবং স্বার্থপরের মতো না। কিছু মানুষের ব্যক্তিত্ব এরকম থাকে, সে আপনাকে কখনোই নেতিবাচক কোনো কিছু করে আপনাকে ওদিকে ইনফ্লুয়েন্স করবে না। তাদের পাশে থাকলে আপনার সবকিছু ভালো লাগবে। এই ধরনের মানুষের পাশে থাকা, তারা আপনাকে ভালোটাই শেখাবে, ভালোটাই বলবে। তার মানে না যে আমার বন্ধু বান্ধব সবাই খারাপ, এরা তো আমাকে খারাপ ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখতে নিয়ে যায়, সেটা ভালো সঙ্গও করে, যেটা আমরাও করেছি। কিন্তু আলটিমেটলি এটা বয়সের সাথে সাথে ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট। আচ্ছা, আমাদের লাস্ট টপিকে চলে যাই, কোড অফ কন্ডাক্ট, বা আমাদের কি ধরনের জামা কাপড় পরা বা আমাদের কি কি জিনিস মেইনটেইন করতে হবে। না, এটা অনেকে থাকে না, ভর্তির আগে অনেক রকমের দুশ্চিন্তা থাকে। কি পরে যাও, অনেকে ভাবে প্রাইভেটে তো মানুষজন জামা কাপড় মানে পরেই না সবখানেই আছে। হয়তো ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট হতে পারে, হয়তো পাবলিকে গেলে বেশি আপনি আমাদের যে সালোয়ার কামিজ এই ধরনের কাপড় দেখতে পারেন, প্রাইভেটে হয়তো আপনি ওয়েস্টার্ন একটু বেশি দেখতে পারেন। তবে আমি বলবো আরবিন, তোমার কি মনে আছে ছোটবেলায় যখন আমাদের মামা চাচারা, ওনাদেরকে যখন স্টুডেন্ট হিসেবে দেখেছি, ইউনিভার্সিটিতে ওনারা খুব ফর্মাল হয়ে যেতেন, রাইট? ইউনিভার্সিটি মানে একটা ফর্মাল জায়গা, ক্লোজ শু থাকতে হবে, ফর্মাল ড্রেস পরতে হবে, আমাদের সেই কালচারটা আয়রন থাকতে হবে, দামি না কিন্তু আয়রন করা। এবং দেখেছি অনেকে তখন ইস্ত্রি করার মতো পয়সা নেই, অবস্থা নেই, হোস্টেলে থাকছে, অন্যের বাড়িতে থাকছে, ঘুমানোর আগে বিছানায় নিচে জামা রেখে। এই বিষয়গুলো যে নরমাল হাইজিন মেইনটেইন করা, হাইজিন, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা অবশ্যই থাকে। এটা সবার জন্য টর্চার। ক্লাসে ঢুকবো কিভাবে, আমার প্রেজেন্সে, এটাও না অনেকটাই হচ্ছে আমার আশেপাশে যারা আছে, আমার সাথে যারা আছে তাদেরকে সম্মান করা, আর কিছু না। কিছু পরিবেশের ডিমান্ডস, এখন এটা নিয়ে অনেকে করতেই পারে। আপনারা বলেন যে মার্ক জাকারবার্গ, তারপরে বিল গেটস, তারা তো ক্যাজুয়ালি যে কথা বলতো, কিন্তু তাদেরকে আপনি কোনোদিন পার্লামেন্টে যেতে দেখেছেন?
যখন সে একটা ফর্মাল সিচুয়েশনে গেছে, আপনার সামনে তো তার ক্যাজুয়াল, কিন্তু সে কিন্তু ইস্ত্রি ছাড়া কাপড় পরে কোথাও যায়নি, ছ্যাঁচড়ে হাঁটে যেটা স্যান্ডেল পরে, সেটা আপনি দেখবেন না। কিন্তু কংগ্রেসে যখন গিয়েছিল তখন সে একেবারে ফর্মাল ভাবে গিয়েছিল। এটা এরকম না, আমরা কেন ভাবে তুলনা করব? আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের পোশাক আশাকের ক্ষেত্রে আপনার রুচির প্রকাশটা পাচ্ছে। সেক্ষেত্রে আপনি যেভাবে আপনি নিজেকে প্রকাশ করতে চান সেই স্বাধীনতাটুকু আপনার আছে, সেই সাথে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনাকে দেখে যেন অন্যরা অপ্রস্তুত। আর ব্যক্তিত্বর একটা ব্যাপার থাকে, এই জিনিসটা আমি বলবো যে ক্লাসে ঢুকে এমন ভাবে শব্দ করে ঢুকে চেয়ার টানবে শব্দ করে, আপনারা কিন্তু অবশ্যই এই ব্যাপারগুলো খেয়াল করবেন আপনারা শুরু করার আগেই। আমরা ঢুকে যখন দেখেন, ব্যক্তিত্ব মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমার ব্যক্তিত্ব আমার সবচেয়ে বড় সম্পদ। আমি যখন এক জায়গায় এন্ট্রান্স নিব, আই শুড মেক এন এন্ট্রান্স। আমি যখন রুমে ঢুকবো, ইট শুড ফিল দ্যাট সামবডি এন্টার্ড দ্য রুম। সামবডি ইম্পর্টেন্টও হতে হবে না, আ গুড ভাইব এন্টার্ড দ্য রুম। এই গুড ভাইব হওয়াটা কিন্তু অনেক স্ট্রাগল, অনেক কষ্টের জিনিস। কিন্তু আমরা কি করি, আমরা এন্ট্রি নেই উইথ অ্যানোয়েন্স, উইথ নয়েজ। পা শব্দ করে হাঁটছি, শব্দ করে চেয়ার টানছি, ধাপ করে বসে গেলাম, পা তুলে বসে গেলাম, গালাগালি। একটা মেয়ের প্রেজেন্সে ভাষার পরিচয়। আমরা কিছু শব্দ, এস ওয়ার্ড, এফ ওয়ার্ড, এগুলো আমরা খুব এখন কুল হয়ে কথা বলি। কথাবার্তা আমাদের খুব নষ্ট হয়ে গেছে। যেভাবে আমরা বন্ধুদের সাথে কথা বলি বাসায়, আমরা সবখানে সেভাবেই কথা বলি, কারণ এখন কালচারের পার্ট হয়ে গেছে। কিন্তু যারা একটু সুন্দর করে মানে চলে, গুছিয়ে কথা বলে, যেটা ডিমান্ডস, সিচুয়েশন ডিমান্ডস, কথা বলার ভঙ্গি একটা জিনিস যে আমি অনেক সময় দেখেছি যে বন্ধুদের মতো করে বলে যাই বলি। একটা মেয়ের সামনে আমি কি ধরনের কথা বলবো, এটা কিন্তু একটা বেসিক সম্মানের ব্যাপার। সে আমার বান্ধবী হোক আর যাই হোক, টিচারের সামনে আমি কি ধরনের কথা বলবো। যতই কুল হয়ে যায়, আমরা যতই সমান, যতই যেমন আরবিন অনেক কম বয়সী টিচার হয়েছে, আমিও অনেক কম বয়সী টিচার হয়েছে, আমরা অনেক সময় পেয়েছি যে স্টুডেন্ট আমাদের থেকে বয়সে বড়। হ্যাঁ, এটা তো আমি আমার প্রথম চাকরিতেই পেয়েছি। তাই না? তুমি প্রথম চাকরি, তুমি তো একেবারে পাস করার আগে, মাস্টার্স এর রেজাল্টের আগে দেখা যায় যে আমার থেকে অনেক অনেক বয়সে বড় স্টুডেন্টরা আমাদের সাথে কথা বলতো, বাট সেটা ততদিন পর্যন্ত কোনো সমস্যা হয়নি যতদিন তারা সে সম্মানটা ধরে রেখেছে। হ্যাঁ, কেউ কেউ সেটা পেরেছে, কেউ কেউ সেটা পারেনি। তবে এটা আমি মনে করবো যে কোনো এইজের স্টুডেন্টদের জন্য তাদের টিচার এবং আশেপাশের সারাউন্ডিংস সবাইকে ডিফারেন্টলি রেসপেক্ট দিতে হবে, এবং এটা একটা কমিউনিকেশন স্টাইল এবং স্কিলও বলা যেতে পারে যে এটা আপনার থাকতে হবে। এইটা থাকতেই হবে। বা আমি যে একজনের পাশে হুট করে বসে যাই, আমি তো এটাও দেখেছি যে আজকের ক্লাসে ইনফ্যাক্ট জানো, যে হিজাব করা একজন মেয়ে তার পাশে এসে একেবারে একদম চাপা একটা জায়গায়, এটা ছেলেটার দোষ বলবো না, এটা হচ্ছে আমরা কখনোই অন্যের প্রবলেমটা খেয়াল করি না, তাই একদমই ক্লোজ একটা জায়গায় তার পাশে এসে বসে মেয়েটা খুব রেসপেক্টফুলি একটু পরে একটু চলে গেছে, কারণ স্বাভাবিক তার ভ্যালু অনুযায়ী সে হয়তো এত ক্লোজ হিসেবে আরেকজন ছেলের সাথে বসতে পারবে না। কারো পাশে বসার আগে, ছেলে হোক মেয়ে হোক, আমার জিজ্ঞেস করতেই হবে, ইজ দ্য সিট টেকেন, ক্যান আই সিট, আমি কি তোমার পাশে বসতে পারি, এই চেয়ারে বসতে পারি। ধাপ করে গিয়ে কেউ কারোর পাশে বসা একদমই উচিত না। উনি নরমাল কার্টিসি গুলো না থাকলে দেখা যায় আপনি দেখবেন যে আপনার আশেপাশে হয়তো আপনার প্রিয় বন্ধু আপনার সাথে একটা ডিসটেন্স তৈরি করে ফেলেছে, যে আপনার কমিউনিকেশন স্কিল ভালো, আপনার কিন্তু দোষ নেই। হ্যাঁ, আপনি কিন্তু জানেন কমিউনিকেশন স্কিল ভালো না, সেটাই। সাবকনশিয়াস মাইন্ড থেকে আপনাকে কনসিয়াসলি এই হ্যাবিটগুলো চেঞ্জ করতে হবে। যদি আপনি ভেবে থাকেন না এটা আমার হ্যাবিট না, যে কোনো হ্যাবিটই কিন্তু এফোর্ট ভাবে চেঞ্জ করা যায় সব সময়। এবং খুব যদি সবকিছু মেইনটেইন করে আমি চলতে পারি, ইউনিভার্সিটি লাইফটা খুব মজা, খুব মজা। এবং সেটা প্রাইভেট হোক, এবং এখন আসলে পার্থক্য কোনো নাই, কারণ পাবলিক প্রাইভেট মিলে অনেক অনেক সেমিনার আয়োজন করে, অনেক অনেক সামিট আয়োজন করে। এবং আমি নিজেও প্রথম ইউল্যাবে এসেছিলাম কোনো একটা 7CJEN কনফারেন্স ধরে। সো এটা আসলে কোনো বিষয় না যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, এবং এই ধরনের ইগো আসলে নিজের মধ্যে পুষে রাখার দরকার মানেই হয় না। আপনি যে ইউনিভার্সিটি থেকে আসেন না কেন, যেভাবে আসেন কেন, সম্মান পাবেন পর্যন্ত অনলি ইউ ম্যাটার্স। আপনাকেই সবাই সম্মান করবে। আপনার ব্যবহার যদি খুবই খারাপ হয়, আপনি পাবলিক না প্রাইভেট, সেটাতে আসলে আপনাকে জাজ করা হবে না। আপনাকেই সবসময় নিজের উপর থেকে নিজের উপরে জাজমেন্টটা বানাতে হবে, স্কিল এন্ড পার্সোনালিটি। হ্যাঁ, আর আমি প্রাইভেট থেকে এসে আমি কিন্তু শুরুতে একটু হীনমন্যতায় ভুগতাম। আমার মনে হতো যে আই অলওয়েজ হ্যাভ টু প্রুভ মোর, কারণ আমি প্রাইভেট থেকে এসেছি।
ওনার পাবলিক ইউনিভার্সিটি থেকে এসছে, কিন্তু আমার কিন্তু আলটিমেটলি খেয়াল করলাম কেউ নোবডি কেয়ারস এবং কারণ মনেও থাকে না, আজকে 10 বছর পর হয়তো মনেও থাকবে না কথা বলবে যে আমরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন আমরা কি করছি, আমাদের কন্ট্রিবিউশন সোসাইটিতে কি, সেগুলো আমাদের সম্পর্কে বলবো। পাস্ট নিয়ে আমরা মেমোরিজ নিয়ে কথা বলতাম। কারো কি মনে আছে যে আমি আসলে ক্লাস 5 এ আমার রোল নাম্বার কত ছিল, যেটা নিয়ে তখন হয়তো একেবারে পলাশির যুদ্ধ হয়ে যাচ্ছিল, এটা আসলে কেউই মনে রাখে না। আজকে এই পর্যন্ত আমাদের আলোচনা ছিল। আশা করছি সবাই একটু হলেও যারা এই সম্পর্কে জানতে চেয়েছে বা যাদের মনে প্রশ্নগুলো ছিল তারা কিছুটা আমাদের থেকে ধারণা পেতে পারে, এবং আমরা এরকম চা খেতে খেতে আমাদের আড্ডা আরো বেশি চালাতে থাকবো। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমাদেরকে জানাতে পারেন। আমরা একটা একটা করে বিভিন্ন বিষয় নিয়ে যেগুলো সম্পর্কে আপনাদের আরো কিউরিওসিটি থাকবে, আমরা সেগুলো অবশ্যই আলোচনা করে আপনাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব। ততদিন পর্যন্ত খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।